আলাইকুম। আইকে হেভেন পথ একাডেমি থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা দশম এসএসসি পরীক্ষা নবম দশম শ্রেণীর 5 নম্বর অঙ্কটা করব। আগামী পর্বে আমরা 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে 5, 6, 7, 8 চারটা অঙ্ক হয়ে যাবে। যদি এই চারটা অঙ্ক কেউ বুঝে থাকে, আর্থিক অবস্থা বিবরণী কোনো সমস্যা হওয়ার কথা না। পরীক্ষাতে 20 নম্বর হুবহু কমন আসবে, মনে করো প্রশ্ন আউট। ঠিক আছে, তাহলে চলো আমরা হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে গিয়ে আজকে 5 নম্বর অঙ্কটা করে পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর অঙ্কটা করে ফেলবো। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলতেছে। প্রথমে প্রশ্নটা বলতেছে যে সমাপনী তহবিলের পরিমাণ নির্ধারণ করতে আমাদের। ক নম্বর প্রশ্ন বলছে সমাপনী তো নগদ তহবিলের পরিমাণ নির্ধারণ করতে। তাহলে সমাপনী মানে আমি আগে বলে গেছি, প্রারম্ভিক হচ্ছে বছরের প্রথম দিন, সমাপনী মানে বছরের শেষের দিন। তাহলে সমাপনী যেহেতু বলছে বছরের শেষে, আমাদের আর্থিক অবস্থা বিবরণীর শেষে আমাদের কাছে কি আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে। তাহলে দেখো আমরা যেহেতু বলছে আর্থিক অবস্থার মধ্যে নগদ তহবিল, তাহলে নগদ কথাগুলো আমরা নেব। তাহলে দেখো রেয়া মিলে 5 নম্বর ইঞ্চিটা দেওয়া আছে, নগদ তহবিল আছে 15,000 টাকা। তাহলে আমরা রেয়া মিল থেকে 15,000 টাকা নিলাম 5 নম্বর ইঞ্চিটা। এরপরে আমাদের সমন্বয় নাম্বার 1 দেওয়া আছে কি দেখো, নগদে বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি, এটা সমন্বয়ের মধ্যে পাবেন। নিচে অন্যান্য তথ্যের মধ্যে আছে যে নগদে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে সমন্বয় নাম্বার 1 এর মধ্যে আছে যেহেতু সেটা যেহেতু নগদ টাকা বিক্রি হয়েছে, আমি টাকা কিন্তু পাইনি, বিক্রি করছি, তাহলে এটা আমি পাবো না, সেজন্য এটা নগদানের সাথে যোগ হবে। তাহলে হইলো 15,000, তাহলে এখানে 15, এখানে 15 হইলো 30,000 টাকা। এরপরে দেখো মামলা, ঠিক আছে, পরিচালনা খরচ করছে, নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে না, এটা পাবো কই সমন্বয় নাম্বার 3-এ। মামলা বাবদ আমাদের নগদ টাকা কিছু টাকা চলে গেছে, তাহলে সেটা আমার কাছ থেকে এখন আর নাই। আমার কাছে ছিল 30,000 টাকা, 5,000 টাকা আমার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল, সেই মামলা আমার খরচ হয়েছে 5,000 টাকা। তাহলে এখন তোমার কাছে 30,000 টাকা আছে, তাহলে 30,000 থেকে 5,000 চলে গেলে থাকে 25,000। এই 25,000 হচ্ছে কয়ের আনসার। তাহলে আমাদেরকে বছর শেষে সমাপনী নগদ তহবিল হলো 25,000 টাকা। একেবারে পানির মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। খ নম্বর অঙ্কটা আমাদের বলছে কি যে নিট মুনাফা বা মোট মুনাফা এরকম কিছু একটা বলবে। তাহলে আসলে আমরা শুরু করি। আমাদের খ নম্বর অঙ্কটা বলছে মোট মুনাফা নির্ণয় করতে। তাহলে আংশিক এর আগের অঙ্ক তো আমরা করে গেছিলাম, 7 নম্বর অঙ্কটা একই কাজ করছে, 8 নম্বর অঙ্কটা তো একই কাজ। সো মোট মুনাফা, নিট মুনাফা এবং আর্থিক অবস্থা বিবরণীর অর্থাৎ সম্পত্তি এবং দায়, এই কাজগুলোই আর্থিক অবস্থা বিবরণীতে আসে। তাহলে এইখানে যেটা বলছে আমাদের মোট মুনাফা নির্ণয় করতে। তাহলে মোট মুনাফায় কি কি যাবে? মোট মুনাফা মানে আমরা বছর শেষে মোট কয় টাকা লাভ হয়েছে সেটা নির্ণয় করা। আর লাভের প্রথম কাজই হচ্ছে কত টাকা বিক্রি করছে। বিক্রয় যত বেশি হবে আমাদের লাভ তত বেশি হবে। যত টাকা তো কম কিনে বেশি বিক্রি করা সব প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তাহলে আমরা বিক্রয় দিয়ে শুরু করতে সবসময়। তাহলে দেখো আমরা শুরু করি বিক্রয়, এটা পামো কই বিক্রয় কই আছে রেয়া মিলের 2 নম্বর, রেয়া মিলের 2 নম্বর ইঞ্চিটাই আছে বিক্রয়। কত টাকা আছে? 3,50,000 টাকা। ঠিক আছে, এবার সমন্বয় 1 নম্বরে আছে একটু, এই যে এখানে বলে গেছিলাম অলিখিত বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি, তাহলে অলিখিত বিক্রয় আছে আমাদের 15,000 টাকা। এই যে এখানে 15,000 ছিল, ওই ইঞ্চিটাই এখানে 15,000, তাহলে 3,50,000 লগে 15,000 টাকা আমরা যোগ করবো। পামো কই এই 15,000, পামো কই এই 15,000 হচ্ছে সমন্বয়ের মধ্যে, আর এটা রেয়া মিলের মধ্যে। এরপরে আছে কি ফেরত। অবশ্যই ক্রয় করে বিক্রি করছি, ফেরত তো আমাদের কাছে কিছু আসবে, ফেরতটা এর আগের কথা আমরা সবসময় বাদ দিতে হয়, ফেরত অবশ্যই বাদ। তাহলে এটা পামো কি রেয়া মিলের 4 নম্বর এন্ট্রিতে, এটা বাদ দিতে হয়, তাহলে 2,000 টাকা আমাদের কাছে ফেরত আসছে। তাহলে এই যোগ বিয়োগ করে পামো 3,63,000 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা বাদ দেবো কি এটা যেটা পাইছি 3,63,000, এটা হচ্ছে নিট বিক্রয়। আমরা অলরেডি নিট বিক্রয় পেয়ে গেছি, এবার আমাদের খরচগুলা আমরা বাদ দিলে মোট মুনাফা আমরা পেয়ে যাবো। তাহলে আসলে আমরা নিট খরচগুলো কি কি এই জন্য লিখছি কি বা বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে ব্যয় আর খরচ একই কথা, এগুলো বাদ দেবো। তাহলে প্রথমে বাদ দেবো কি মজুদ পণ্য, প্রথমে বাদ দেবো আমরা মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্যটা কই পাবো? রেয়া মিলের 1 নম্বর ইঞ্চিটাই দেওয়া, প্রথমে শুরু করছে মজুদ পণ্য দিয়ে। দেখো তারিখ দেওয়া আছে, বলছিলাম বছরের প্রথমটা হচ্ছে মজুদ পণ্য আর বছরের শেষেরটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই যে দেখো তারিখ দেওয়া আছে 1/1/2017, যেহেতু আমরা অঙ্কটা করতেছি 2017 সালে 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য, এই জন্য এটা হচ্ছে মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্য পাইলাম 40,000 টাকা। এরপরে আমরা ক্রয় লিখবো, ক্রয় থেকে বাদ দেবো ফেরত, বা ফেরত যদি থাকে অলিখিত যদি থাকে সেগুলো আমরা যোগ বিয়োগ করবো। তাহলে ক্রয় আছে কত? 1,90,000। এইখানে সমন্বয় 4, এই ক্রয় পামুক সমন্বয় 2 এর মধ্যে। তাহলে 1 নম্বর হচ্ছে মজুদ, 2 নম্বর হচ্ছে ক্রয় লিখলাম। এবার সমন্বয় 2 নম্বরে আছে অলিখিত ফেরত। অলিখিত ফেরত যেটা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা আমাদের ফেরত আসছে, তাহলে বাদ দেবো 1,000 টাকা। এটা পাবো কই? সমন্বয় 4 নম্বরে সমন্বয় আসছে। তাহলে 1,90,000 থেকে 1,000 চলে গেলে থাকে
89,000 টাকা। এরপরে আছে কি তোমার ডক চার্জ, এটা পাবো কি র্যাম হইলে 12 নম্বর এন্ট্রিতে, র্যাম হইলে 12তে আছে, ডক চার্জ 12,000 টাকা। এরপরে আছে র্যাম হইলে 4 নম্বর এন্ট্রিতে আছে পরিবহন খরচ 3,000 টাকা। এবার এই সবগুলো যোগ করব, এই সবগুলো 40,000, 1,89,000, 12,000, 3,000 এই সবগুলো যোগ করে পাবো 2,33,200। এই 2,33,000 আমাদের খরচ, যেহেতু লিখছি বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে এইটা এই 2,33,200 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাইলে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব মোট মুনাফা। তাহলে এখানে আসবে কি মোট মুনাফা, মুনাফা এটা হচ্ছে মোট মুনাফার টাকা। আশা করি এতটুকু একদম পানির মতো ক্লিয়ার। যদি তারপরে কেউ না বুঝে আমাকে কমেন্টে জানাবো, অবশ্যই আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এইবার আসলে আমরা গ নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? গ নম্বর অঙ্কটা বলতেছি কি যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে মোট মুনাফা এত টাকা। আমরা কিন্তু বের করছি এই মোট মুনাফা দিয়ে কিন্তু নিট মুনাফা করতে হয়, কিন্তু এইখানে প্রশ্নে মোট মুনাফা আমাদের দিয়ে দিছে। প্রশ্নের মধ্যে দেখো মোট মুনাফা দিয়ে দিছে, যে বলছে যে মোট মুনাফা এই যে টাকাটা মোট মুনাফা 1,34,800 টাকা ধরে নিট মুনাফা বা কিছু একটা আমাদেরকে করতে বলছে। তাহলে আসলে আমরা শুরু করি। তাহলে মোট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই জন্য আমি লিখছি কি প্রশ্নে দেওয়া আছে 1,34,000 টাকা। এটা না বোঝার কিছু নেই, ডাইরেক্ট প্রশ্ন থেকে লিখে নেব। এরপরে এই মোট মুনাফা থেকে পরিচালনা ব্যয় বাদ দিতে হয়, মোট মুনাফা থেকে পরিচালনা ব্যয় বাদ দিতে হয়। পরিচালনা ব্যয়ের মধ্যে কি আছে দপ্তর খরচ, এটা একটা খরচ, ব্যয় যেহেতু খরচ এটা পামুকে র্যাম হইলে 3 নম্বর এন্ট্রিতে আছে, র্যাম হইলে 3, ডাইরেক্ট কোনো কথা নাই 6,500 টাকা। এইবার একটু গুরুত্বপূর্ণ একটা কাজ মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ এটা বুঝতে পারলে এই পুরো অঙ্কটা এই পার্টটুকুই ভেজালটা সবচেয়ে বেশি করে। শুধু এই অঙ্কর জন্য না, যতগুলো অঙ্ক আমরা করব সবগুলো অঙ্কতে এই পার্টটাই বেশি ভেজাল করে। এখানে মোটামুটি ভাবে ওয়ান কাইন্ড অফ মুখস্থের মতো লিখতে লিখতে অবশ্য মুখস্থ হয়ে যাবে। কি হবে? নতুন কুড়িন যোগ নতুন কুড়িন সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি, এই তিনটা কথাই আবার বলতেছি, এটা দেখে নিবা, তাইলে আশা করি হয়ে যাবে। তাইলে এবার আমরা দফতর খরচটা লিখলাম। এরপরে নতুন কুড়িন 2,500 টাকা, এখানে রেয়ামিল নাম্বারে দেওয়া আছে এটা। হ্যাঁ, রেয়ামিলে দেখো নতুন কুড়িন আমাদের দেওয়া আছে। কুড়িনটা বের করে কিভাবে এটা আমরা বের করে নিয়েছি। কুড়িনটা মূলত হচ্ছে কুড়িন কি, যে ঋণটা আমি আদায় করতে পারবো না, যে সমস্ত ঋণ, কারণ কিছু কিছু পিছলা কাস্টমার থাকবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, যে যাদের কাছ থেকে আমরা কখনোই টাকা আদায় করতে খুব কষ্ট হয়ে যাবে, খাজনার যে বাজনা বেশি, ওদের বাসায় যাবো, ওদের ফ্যাক্টরিতে যাবো, ওদের অফিসে যাবো, গাড়ি ভাড়া দিয়ে যাবো, একজন লোক পাঠাবো, সময় ইনভেস্ট করবো, তারপরে ওইরকম ফিডব্যাক আমরা পাবো না। দিন শেষে আমরা হতাশ হয়ে বলবো লাগবে না, থাকো, অনেক হয়েছে। তো এই সমস্ত যখন ঘটনাগুলো ঘটবে সেটা রিকভার তো আমাদের করতে হবে, প্রতিষ্ঠানকে বাঁচায় রাখতে হবে, সেই জন্য আমরা কিছু টাকা সঞ্চয় করে রাখবো। এইটাই হচ্ছে কুড়িন সঞ্চিতি। তাহলে কুড়িন জিনিসটাকে যে ঋণটা আমরা সহজে পাবো না, তাহলে দেখো রেয়ামিলের মধ্যে আমাদের সমানের মধ্যে দেওয়া আছে যে কুড়িন 2,500 টাকা, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুড়িন সঞ্চিতি দূরতে হবে। কিন্তু প্রশ্নে কোথাও দেনাদার খুঁজে পাবো না, কোথাও দেনাদার নাই। তাহলে আমরা দেনাদার মানে আমরা একটা কথা মনে রাখতে হবে, দেনাদার আর প্রাপ্য হিসাব, দেনাদার আর হচ্ছে প্রাপ্য হিসাব একই কথা, ঠিক আছে? দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা। দেনাদার মানে কি, আমি যার কাছ থেকে টাকা পাবো, আর প্রাপ্য মানে তো বুঝতে পারছি আমি পাই নাই, পাবো, প্রাপ্য মানে তো পাবো, তো দুইটা একই কথা। যখন দেনাদার থাকবে তখন দেনাদারের উপরে ধরবো, আর যখন দেনাদার থাকবে না তখন আমরা প্রাপ্য বিল যে হিসাবটা আছে সেই হিসাবের উপরে আমরা এই কুড়িন সঞ্চিতিটা ধার্য করবো। তাহলে রেয়ামিলে দেওয়া আছে কুড়িন সঞ্চিতি 2 নম্বর রেয়ামিলে দেওয়া সমন্বয় 2 নম্বর সমন্বয়ে দেওয়া আছে কুড়িন সঞ্চিতি 2,500 টাকা, লিখলাম 2,500 টাকা। এইবার দেখো যোগ নতুন কুড়িন সঞ্চিতি হচ্ছে 2,925 টাকা। অঙ্কের কোথাও 2,925 টাকা পাবা না। তাহলে এটা বের করছি কিভাবে? বের করা হয়েছে এই যে এখানে প্রাপ্য হিসাব ছিল 63,000 টাকা, প্রাপ্য হিসাব ছিল 63,000, আর এই 2,500 টাকা হচ্ছে নতুন কুড়িন। আগে আমার সম্পত্তি ছিল, অর্থাৎ আমি ধারণা করছিলাম আমার দেনাদার ছিল বা প্রাপ্য হিসাব ছিল 63,000 টাকা, কিন্তু বছর শেষে যা দেখলাম 2,500 আরো পিছলা কাস্টমার, ওরা আমার টাকাই দিচ্ছে না। তাহলে কি করবো? এখন কি আমি বলতে পারবো 65,000 টাকা আমি বাজারে পাবো? তাহলে কি করতে হবে? 2,500 টাকা বাদ দিতে হবে। তাহলে 63,000 থেকে 2,500 টাকা যদি আমরা বাদ দিই, আমার কাছে থাকে 60,500 টাকা। এইবার কিছু টাকা আমাদের ফেরত আসছিল, ঠিক আছে? সেটা আমরা সমন্বয় 4 নম্বরে দেখো বলছিল আন্তঃফেরত বই ফেরত একটা সমন্বয় আছে, সেখানে আন্তঃফেরত আছে 2,000 টাকা। তাহলে আন্তঃফেরত মানে কি, বিক্রি করছিলাম সেই টাকা আমাকে ফেরত দিছে, আমার পণ্য কিন্তু রাখে নাই, যাই হোক ভুল ত্রুটি হতেই পারে, আমার পণ্য কিছু ভুল ছিল সেই জন্য আমাকে ফেরত দিছে। তাহলে কয় টাকার পণ্য ফেরত দিছে?
2,000 টাকা। তাইলে খেয়াল করো, আমি 63,000 টাকা বিক্রি করছি, 2,000 টাকা পিছলা কাস্টমার পাইছি, তাহলে আমার কাছে থাকলো 63,000। 63,000 টাকা আনতো ফেরত, যেটা আমাকে ফেরত দিছে। এখন তো আমি 63,000 60,500 টাকা তো পাচ্ছি না। তাহলে 60,500 থেকে আরো 2,000 বাদ দিলে থাকবে 58,500। এবার এই মূলত আমি মার্কেটে বা আমার দেনা আছে, আমি পাবো 58,500 টাকা। এই 58,500 টাকার উপরে আমাকে বলছে 5% অবচয় মানে সঞ্চিতি ধরতে, যে এই 58,500 টাকার মধ্যে 5% ধরে রাখবেন, আপনার পাবেন না। কারণ কিছু কিছু বারবার বলতেছি পিছলা কাস্টমার থাকবে, কিছু কিছু কাস্টমার থাকবে যারা টাকা ফেরত দেবে না। ঠিক আছে, তো ওই জন্য ওদের জন্য আমরা 5% ধরে রাখবো। তাহলে এই 58,500 যদি আমরা 5% ধরে রাখি তাহলে হবে 29,025 টাকা। এই হচ্ছে 29,025 টাকা। আশা করি এই 29,025 টাকা কেমনে পাইছি বুঝাতে পারছি। এরপরে দেখো আমাদের রেয়া মিলে দেওয়া আছে, 7 নাম্বার এন্ট্রিতে দেওয়া আছে যে গত বছর বা এই বছরে 6,500 টাকা, অর্থাৎ পুরাতন কুড়িন সঞ্চিতি 6,500। তাহলে এই দুইটা থেকে যেহেতু আমাদের নতুন করে 5,425 টাকা, গত বছর ছিল আমাদের 6,500 টাকা, তাহলে এটা থেকে এটা আমরা যদি বাদ দেই, যেটা থাকবে সেটাই হচ্ছে এখানে রেজাল্ট। তাহলে দেখো গত বছর আমাদের 6,000 টাকা ছিল, এই বছর আমাদের আছে 5,000 টাকা। তাহলে কিছু টাকা আমরা কমছে, কয় টাকা পার্থক্যটা, কয় টাকা, 1,075 টাকা। এই হচ্ছে 1,075 টাকা। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে আছে কি ব্যাংক চার্জ, তারপরে আছে ব্যাংক চার্জ, এটা পাবো রেয়া মিলের 11 নম্বর এন্ট্রিতে আছে। ব্যাংক চার্জ কোনো কথা না, এটার সাথে ডাইরেক্ট 3,500 টাকা সরাসরি পেয়ে যাবে। 13 নম্বর আছে কি ডাক চার্জ, ডাকো তার খরচ সরাসরি বসে যাবে, এটার সাথে কোনো সমন্বয় নাই, 5,000 টাকা। এরপরে মালামাল খরচ, এটা সমন্বয়ের মধ্যে আছে, সমন্বয় নাম্বার 3। ঠিক আছে, সমন্বয় নম্বর 3 এর মধ্যে আছে মালামাল খরচ বাবদ ব্যয় হয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা, তাহলে এই সবগুলা খেয়াল করো, এই যে এই সবগুলা, এই 1,500 কুড়িটা ছাড়া বাকি সবগুলো আমরা যোগ করব। বাকি সবগুলো যোগ করে কুড়িটা যেহেতু মাইনাস আছে, সেহেতু এটা আমরা মাইনাস করবো। মাইনাস করে আমরা রেজাল্ট পেয়ে যাবো 73,925 টাকা। তাহলে খেয়াল করো, আমাদের প্রশ্নতে দেওয়া ছিল 1,34,000 টাকা আমার মোট লাভ। তাহলে পরিচালনা ব্যয় আমরা পাইলাম 73,925। তাহলে এই টাকা থেকে যদি আমরা এই টাকা বাদ দেই, থাকতেছে 60,875 টাকা। এটার নাম হচ্ছে পরিচালনা মুনাফা। এটার নাম হচ্ছে, হ্যাঁ লিখে দিছি, এটার নাম হচ্ছে পরিচালনা মুনাফা। তাহলে পরিচালনা মুনাফা পর্যন্ত আমাদের কমপ্লিট। মাঝে মাঝে পরীক্ষাতে পরিচালনা মুনাফা নির্ণয় করে এটা আসে। এরপরে দেখো আমরা কি করবো, যোগ অন্যান্য আয়। আয় হলো তো অবশ্যই যোগ করতে হবে, কারণ আয় সবাই আয় বুঝি, আয় হলে বাড়ে। তাহলে অন্যান্য আয়টা কি, অন্যান্য আয় হচ্ছে আপনার প্রাপ্ত বার্তা হচ্ছে 7,000 টাকা, সরঞ্জাম বিক্রয় করে আমি আয় করছি, অর্থাৎ পুরনো জিনিসপত্রের কিছু ছিল। এবার দেখো অন্যান্য আয়, এটা প্রাপ্ত বার্তা আছে 700 টাকা, আর সরঞ্জাম বিক্রয় জনিত আয় আছে 2,500 টাকা। তাহলে 700 আর 2,500 হচ্ছে 3,200, 3,200 টাকা। এইটাই হয়েছে। আর এটা পাবো প্রাপ্ত বার্তা 8 নম্বরে, সরঞ্জাম হচ্ছে 10 নম্বরে। এরপরে যেটা করবো অন্যান্য ব্যয়, যেহেতু আয় আমরা যোগ করছি, ব্যয় অবশ্যই বাদ দিতে হবে। তাহলে বাদ হবে কি অন্যান্য ব্যয়, শুধু একটা ব্যয় আছে যেটা রেয়া মিলে 9 নম্বরে আছে। দেখো বিবিধ ক্ষতি, ক্ষতি হয়েছে কত, 2,500 টাকা। এই জন্য ব্রেকেট, ব্রেকেট মানে কিন্তু মাইনাস, বাদ দিতে হবে। তাহলে খেয়াল করো 60,875 লাগবে, যোগ কোনো 3200, বাদ দেবো 2,500 বা 2,500। তারপর আমরা রেজাল্ট অনায়াসে পেয়ে যাবো 61,575 টাকা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 61,575। অবশ্যই দুইটা এরকম দাগ দিতে হবে, দুইটা দাগ না দিলে কিন্তু আমাদের হিসাব ক্লোজ হয় নাই। অঙ্ক করতে হলে অবশ্যই দুইটা এরকম দাগ দিতে হয়, দুইটা দাগ না দিলে হিসাব ক্লোজ হয় না। এটা হচ্ছে ট্রেডমার্ক যে আমাদের হিসাব ক্লোজ করছি, এটা দুইটা দাগ দিয়ে আমাদেরকে বোঝাতে হয়। আশা করি পুরো অঙ্কটা একেবারে পানির মতো ক্লিয়ার করতে পারছি। এরপরেও যদি কেউ না বোঝে, এরপরে কিছু কিছু স্টুডেন্ট থাকবে বা আমরা থাকবো যে অনেক কিছু বুঝি নেই, কারণ সব টাইমে আমাদেরকে অনেক কিছু বুঝতে হয়। যদি না বোঝে কমেন্টে জানাবা, অবশ্যই চেষ্টা করবো আরো ডিটেলসে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।